বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের এই পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি। এই মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে অনেকে ফেল করে থাকে। আজকের ক্লাস মূলত তাদের জন্য। অনার্স প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, চতুর্থ বর্ষে যারা আছে এখনো, দেখা যাচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষে চলে গিয়েছে কিন্তু এই মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে ফেল রয়েছে, বা অনার্স প্রথম বর্ষে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি পরীক্ষা দিবে কিন্তু ভয় পাচ্ছে। অনেকে সায়েন্সে ছিল যে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি এইগুলা কম বুঝি, কিন্তু এই সাবজেক্টে কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে পাশ করব, অনেকে এই চিন্তায় আছে। তো আজকের ক্লাসটা তাদের জন্য। প্রথমেই আমরা এই মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে যে কয়টা অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসে থাকে বা কতগুলো প্রশ্ন কোন অধ্যায় থেকে এসে থাকে সেগুলো একটু অ্যানালাইসিস করব। এরপরে কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা সহজে পাশ করতে পারবে বা কি কি বিষয়গুলো তোমাদের জন্য দরকার সেই বিষয়গুলোর প্রতি আমি দিক নির্দেশনা দিয়ে দিব। এবার আসি আমরা মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে যে অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা তথা মৌলিক ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি বিষয় সম্পর্কিত আলোচনা। দ্বিতীয় অধ্যায় চাহিদা ও যোগান। তৃতীয় অধ্যায় চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা। চতুর্থ অধ্যায় উপযোগ ও নিরপেক্ষ রেখার বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় উৎপাদন তত্ত্ব। ষষ্ঠ অধ্যায় খরচ তত্ত্ব। সপ্তম অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অষ্টম অধ্যায় একচাটিয়া বাজার। তোমাদের প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিলেবাসে 8টি চ্যাপ্টার রয়েছে। এই 8টি চ্যাপ্টারের মধ্যে কতগুলো চ্যাপ্টার পাশ করার জন্য পড়তে হবে তার আগে একটু জেনে আসি। ক বিভাগে মোট প্রশ্ন এসে থাকে হচ্ছে 12টি প্রশ্ন এসে থাকে। ক বিভাগে মোট প্রশ্ন এসে থাকে 12টি, যেখান থেকে প্রশ্নের উত্তর করতে হয় 10টি। 10 গুণন 1 সমান সমান 10 নম্বর। তো ক বিভাগের প্রশ্নের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে একটা অথবা দুইটা, এটা শিওর বলা যায় না যে কোন অধ্যায় থেকে একটা আসবে কোন অধ্যায় থেকে দুইটা আসবে, তবে এই 8টা অধ্যায় থেকে একটা অথবা দুইটা এরকম মিল করে মোট 12টা প্রশ্ন এসে থাকে 8টা চ্যাপ্টার থেকে। সেখান থেকে আমাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 10 10। এরপরে খ বিভাগে আসি। খ বিভাগে মোট প্রশ্ন সংখ্যা আসবে হচ্ছে 8টি। এই 8টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে 5টি, যেখানে নাম্বার হলো 4 5 20। এই খ বিভাগে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন নিয়েছি। আসলে মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে মৌলিক গণিত এবং যে পরিসংখ্যান রয়েছে এই অধ্যায়ের মতো নয়। ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন হয়ে থাকে। এই জন্য এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে খ বিভাগের প্রশ্ন নিয়েছি। এমনও হতে পারে দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ে একটা প্রশ্ন আসে নাই কিন্তু অন্য অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এসেছে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক অধ্যায় থেকে একটা প্রশ্ন অ্যানালাইসিস করে নিয়েছি যে 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হতে পারে, তবে কারণবশত কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন না এসে কোনো অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে টোটাল 8টা অধ্যায় থেকে আমার প্রশ্ন সংখ্যা থাকবে হচ্ছে 8টি। সেখান থেকে অ্যান্সার করতে হবে 4টি, 20 নাম্বার। এরপরে আসি গ বিভাগে। গ বিভাগের মোট প্রশ্ন সংখ্যা পরীক্ষায় আসবে হচ্ছে 8টি, যেখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে 5টি, যার নাম্বার হচ্ছে 5 10 50। এই টোটাল হচ্ছে আমার প্রশ্নের মান বন্টনের অ্যানালাইসিস। এবার গ বিভাগে দেখি। গ বিভাগে প্রথম অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন একটা আসে আবার অনেক সময় আসে না, সেক্ষেত্রে 0 অথবা 1 দিয়ে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা অথবা দুইটা, পঞ্চম অধ্যায় থেকে একটা অথবা দুইটা, ষষ্ঠ অধ্যায় থেকে কখনো আসে না আবার কখনো আসে, সপ্তম অধ্যায় থেকে একটা এবং অষ্টম অধ্যায় থেকে একটা। এটা প্রশ্নের অ্যানালাইসিস করেছি।
তবে অনেক সময় গ বিভাগে দেখা যাচ্ছে কোনো অধ্যায় থেকে একটা আর কোনো অধ্যায় থেকে দুইটা, এরকম করে টোটাল 8টা প্রশ্ন এসে থাকে। এটা একটা সম্ভাব্য প্রশ্নের অ্যানালাইসিস দেয়া হয়েছে। এবার আসি গণিতের বেলায়, প্রত্যেকটা অধ্যায় থেকেই একটা করে প্রশ্ন এসে থাকে। পরিসংখ্যানের বেলায় এরকম কেউ হয়ে থাকে, কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে কিন্তু দুইটা চ্যাপ্টার মিলেও একটা বড় প্রশ্ন হতে পারে। এক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলেও একটা বড় প্রশ্ন হতে পারে। আবার এখানে দেখি চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা, এই ক্ষেত্রে অধ্যায় 2 এবং 3 এই দুইটা অধ্যায় মিলেও কিন্তু দুইটা প্রশ্ন হতে পারে, বা দুইটা অধ্যায় মিলে একটা প্রশ্ন হতে পারে। আবার যেরকম এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচাটিয়া বাজার, এখানেও কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, আবার দুইটা অধ্যায় মিলেও কিন্তু প্রশ্ন হতে পারে। তাইলে ব্যষ্টিক অর্থনীতিতে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, প্রশ্ন কিন্তু দুইটা অধ্যায় মিলেই কিন্তু গ বিভাগে প্রশ্ন হতে পারে। অনেক সময় একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন এসে থাকে, আবার দুইটা অধ্যায় মিলেও কিন্তু একটা প্রশ্ন গ বিভাগে হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাকে যদি মানে কাছাকাছি যে দুইটা মানে চ্যাপ্টার আছে সেইগুলো যদি আমি একটু পড়ি তাহলে আমার জন্য সুবিধা হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে আমি গ বিভাগে আমি একচেটিয়া বাজারটা ভালো করে পড়েছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়িনি, কিন্তু গ বিভাগে প্রশ্ন এমন ভাবে এসেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একটা খতে দিয়েছে একচেটিয়া বাজার, মানে দুই বাজার সমন্বয় করেই একটা বড় প্রশ্নের আনসার এসেছে, কিন্তু মানে উত্তর করতে হচ্ছে। এখন আমি দেখা যাচ্ছে এক বাজার পড়ার কারণে একটা প্রশ্ন পারছি কিন্তু আরেকটা পারছি না। এই ক্ষেত্রে আমি যদি দুইটা বাজারের ধারণাই থাকে তাহলে ওই দুই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক আমি কিন্তু উত্তর করতে পারবো। এই জন্য মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে একটু ক্রিটিক্যালি প্রশ্ন হয়ে থাকে, এবং বিশেষ করে সম্প্রতি মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে সৃজনশীল ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে। মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে আবারও বলছি সৃজনশীল ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে। সৃজনশীল ক্যাটাগরি বলতে সাধারণত গতানুগতিক প্রশ্ন থাকলে রচনামূলক প্রশ্ন তার উত্তর এরকম না, দেখা যাচ্ছে একটা শখ টাইপের দিয়েছে বা একটা চিত্র টাইপের দিয়েছে, সেখান থেকে আমাকে প্রশ্ন করছে এবং সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে। এটাই হলো সৃজনশীল টাইপের প্রশ্ন। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তোমরা ভালো করেই জানো সৃজনশীল টাইপের প্রশ্ন কেমন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ বিশেষ করে সাজেশন কেন্দ্রিক পড়াশোনা বা গতানুগতিক একদম প্রশ্ন সেটার উত্তর করা শেখা, এই জন্য সৃজনশীলের উত্তর করতে সমস্যা হচ্ছে। এই জন্য একটা সলিউশন তোমাদেরকে দিয়ে দিই, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ইকোনমিক্সের একদম মা বলা যেতে পারে। মৌলিক ব্যষ্টিক অর্থনীতি পড়বা না কিন্তু অর্থনীতি শিখবা, এটা আসলে হতেই পারে না। অর্থনীতির যত সাবজেক্টই শিখি না কেন এই মৌলিক ব্যষ্টিক অর্থনীতি তোমাকে জানতেই হবে। এক্ষেত্রে মৌলিক ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমরা একদম বেসিক থেকে শিখব। বেসিক বলতে প্রত্যেকটা প্রশ্নের শুরু থেকে শেষ কিভাবে হলো একদম পুরো অ্যানালাইসিস ভাবে যদি আমি শিখি, তাহলে প্রশ্ন আমাকে যতই টিচার ঘুরিয়ে করুক না কেন আমি কিন্তু উত্তর করতে পারবো। তবে গত 2-1 বছরে যে প্রশ্নগুলো হয়েছে এখানে অনেক স্টুডেন্ট বলেছে প্রশ্নগুলো কঠিন, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি প্রশ্নগুলো সহজ হয়েছে ওই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যারা প্রশ্ন একদম অ্যানালাইসিস করে বেসিক থেকে ভালো করে শিখেছে, অল্প অল্প প্রশ্ন করে কিন্তু এ প্লাস পেয়ে গিয়েছে। কিন্তু অনেকে এই অ্যানালাইসিস করে অর্থাৎ বেসিক থেকে প্রশ্ন শিখে নাই বিদায় তাদের কাছে ওই প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয়েছে, উত্তর করতেও কঠিন মনে হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে অন্তত পক্ষে এটা আমাদের বেসিক থেকে জানা উচিত। বেসিক বলতে স্যার কি বোঝাচ্ছেন? তার মানে প্রত্যেকটা টপিকস আমাকে একটু বিশ্লেষণ করে করে উত্তরটা জানা উচিত, যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আমি সেভাবেই উত্তর করতে পারবো। এবার আসি এই 8টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো আমার পড়া জরুরি বা পাশ করতে পারবো। যেমন আমি গণিতের ক্ষেত্রে একটা ভিডিও দিয়েছিলাম, পরিসংখ্যানের ক্ষেত্রেও দিয়েছি, তো সেখানে কিন্তু অধ্যায় সংখ্যা খুবই কম দিয়েছি, কিন্তু মৌলিক ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অধ্যায় কম দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে ওই যে বলেছি অনেক সময় গ বিভাগের প্রশ্ন কিন্তু দুইটা অধ্যায় একত্র কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওর পাশাপাশি যে চ্যাপ্টারটা সেটা কিন্তু তোমার জানা জরুরি। তারপরেও আমি কয়েকটি চ্যাপ্টার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সহজে পাশ করার জন্য সহজ উপায়ের মধ্যে যে অধ্যায়গুলো যদি আমি বলি, মোট অধ্যায় রয়েছে 8টি। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে 4টি অথবা 5টি অধ্যায়ের একটা ধারণা তোমাদেরকে দিব। সেই ক্ষেত্রে প্রথমে অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয়, অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা চ্যাপ্টারকে কেন নিয়ে আসলাম,
কারণ চাহিদা ও যোগান এবং চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা এই দুইটা অধ্যায় পাশাপাশি। কারণ আমি বলেছি অনেক সময় এই দুইটা অধ্যায় মিলেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে অনেক সময় আলাদা আলাদা হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দুইটা অধ্যায় মিলে প্রশ্ন আসে তখন কিন্তু এই দুইটা অধ্যায় তোমাকে পড়া জরুরি হয়ে গেছে। এই জন্যই দুইটা অধ্যায়কে সিলেক্ট করেছি এখানে। এবং লাস্টের দুইটা অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, যেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচাটিয়া বাজার, এই দুইটা বাজার থেকেও কিন্তু একত্রে প্রশ্ন হতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একটা প্রশ্ন, একচেটিয়া বাজার থেকেও একটা প্রশ্ন আসতে পারে। এখন আরেকটা বিষয় এখানে আসি, এই ব্যষ্টিক অর্থনীতি কেন চ্যাপ্টার সংখ্যা বাড়ানো হলো, সেটার ব্যাপার হচ্ছে গণিতের ক্ষেত্রে একদম উত্তরটা যদি সঠিক হয় তাহলে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়া যায়। একটা গণিত সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, 10-এর মধ্যে 10 দেওয়া সম্ভব, বা 8 নম্বরের প্রশ্ন হচ্ছে 8-এর মধ্যে 8 দেওয়া সম্ভব। কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত একদম পরিপূর্ণ ম্যাথ কেন্দ্রিক না হওয়ার কারণে চিত্র রিলেটেড আছে, বা বৈশিষ্ট্য রিলেটেড আছে, বা আরো কিছু তত্ত্বগত ধারণা আছে। এই তত্ত্বগত ধারণা থাকার কারণে পার্থক্য রয়েছে, হ্যাঁ, ভারসাম্য রিলেটেড প্রশ্ন রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা নাম্বার কম হয়ে থাকে। এই জন্যই প্রশ্নের বেশি করার জন্য আমাকে কিন্তু অধ্যায়ের সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে। কারণ আমি অল্প কয়েকটা অধ্যায় বলে দিলাম, তুমি সেই কয়টা অধ্যায়ের প্রশ্ন অ্যান্সার করলে, কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে পরিপূর্ণ নাম্বার পেলাম না, তাহলে তো আমার জন্য একটু পাস করা কঠিন হয়ে যাচ্ছে। আর এই কারণেই মৌলিক ব্যষ্টিক অর্থনীতিতে চ্যাপ্টারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমি আর একটা চ্যাপ্টারকে নিয়ে আসবো, তা হচ্ছে পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে উৎপাদন তত্ত্ব। এবার আসি, এই 5টা অধ্যায় তোমাদেরকে অ্যানালাইসিস করে যদি তুমি ভালো করে পড়ো, আশা করি পাস মার্ক থেকেও আর একটু ভালো রেজাল্ট তুমি করতে পারবে ইনশাল্লাহ। এবার যদি একটু আসি যে এই 5টা অধ্যায় পড়লে কতটুকু কি কেমন কি দেখি পাবো, তারপরে দেখি একটু প্রথমে চাহিদা ও যোগান এবং চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কিত। এখানে যদি আসি, চাহিদা ও যোগান থেকে যদি আমি দ্বিতীয় অধ্যায়ের কথা আলোচনা করি, দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগ থেকে 1 নাম্বার, খ বিভাগ থেকে একটা প্রশ্ন 4 নাম্বার এবং গ বিভাগ থেকে একটা প্রশ্ন 10 নাম্বার। টোটাল এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 15 নাম্বার। এবং তৃতীয় অধ্যায় থেকে যদি বলি, ক বিভাগে একটা প্রশ্ন, খ বিভাগে একটা প্রশ্ন 4, গ বিভাগে একটা প্রশ্ন 10 সমান সমান 15 নাম্বার। এইভাবে যদি আমি অ্যানালাইসিস করি, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমি 15 ধরতে পারি। তবে কথা হচ্ছে এখানে খেয়াল করি, সব অধ্যায় থেকেই যে খ বিভাগে একটা করে প্রশ্ন আসবে তা কিন্তু নয়। অনেক সময় দেখাচ্ছে একটা প্রশ্ন মিস্টেক হয়ে গেল। এই যে এখানে দ্বিতীয় অধ্যায় ধরেছি বা তৃতীয় অধ্যায়, দেখা যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা অধ্যায় মিলেই খ বিভাগ থেকে প্রশ্ন এসেছে একটা, তাহলে তো এখানে 4 নম্বরের প্রশ্ন আসলো। এই জন্য এখানে আমি ধরলাম এই দুই অধ্যায় মিলে আমি এখানে ধরলাম 30-এর মধ্যে এখানে 25 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায় ধরলাম। আর এইখানে সপ্তম এবং অষ্টম অধ্যায় মিলে এখানে আমি ক বিভাগের দুইটা প্রশ্ন, খ বিভাগের 2 সেট থেকে দরকার হয় 1 সেট প্রশ্নই ধরলাম, এবং গ বিভাগেও আমি 2 সেট প্রশ্ন ধরলাম। 2 সেট থেকে যদি আমি 1 সেট প্রশ্ন ধরি তাহলে এখানে নাম্বার হচ্ছে 15। তাহলে যদি 25 এবং 15 বলি তাহলে সেক্ষেত্রে হয় 40 নাম্বার। আর যদি এই সপ্তম এবং অষ্টম অধ্যায় দুইটা অধ্যায় থেকে দুইটা বড় প্রশ্ন এসে যায় তাহলে তো আমার এখানে আরো 10 নাম্বার বেড়ে যাচ্ছে। এখন আমি যদি দেখি আসলে এক্স্যাক্টলি ভাবে ওইভাবে হিসাব করা হচ্ছে না, আমি অধ্যায় সংখ্যা যেহেতু বৃদ্ধি করে দিয়েছি, আশা করি এই 5টা অধ্যায় যদি তুমি ভালো করে একটু ধারণা নিতে পারো, অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন কোনো অধ্যায় থেকে বেশি চলে আসলে তাহলে তোমার জন্য বেনিফিট। যদি সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে দুইটা বড় প্রশ্ন এসে যায় তাহলে কিন্তু তুমি বড় প্রশ্ন কমন পেয়ে গেলে অনেক বেশি। আমি কিন্তু ভিডিও শেষের দিকে বলে দেব কোন ধরনের প্রশ্ন এসে থাকে, সাথেই থাকো। অর্থাৎ কোন ধরনের প্রশ্ন এসে থাকবে বা কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়লে আসলে স্যার আমি কমন পাবো, আমি সেই টাইপের প্রশ্ন ভিডিও শেষের দিকে আমি বলে দিব। আগে একটু আসি এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছি দ্বিতীয় এবং তৃতীয়, এখানে কিন্তু ক বিভাগ থেকে একটা বা দুইটা প্রশ্ন তুমি যদি ধরো তাহলে 2 নাম্বার। খ বিভাগ থেকে সর্বনিম্ন যদি একটা ধরি তাও 4 নাম্বার। গ বিভাগ থেকে আমি দুইটা প্রশ্ন ধরেছি তাও যদি একটাও ধরো তাহলে 10 নম্বর। তাহলে টোটাল এখান থেকে আমি বলতে পারছি একটা আনুমানিক করে 20 থেকে 25 মার্ক অথবা
30 মার্কের প্রশ্ন কিন্তু এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে হতে পারে। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও ঠিকই একই অ্যানালাইসিস, এখান থেকেও 20 থেকে 25 অথবা 30 মার্কের প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে এই দুইটা মোটে 4টা চ্যাপ্টার যদি কেউ ভালো করে কমপ্লিট করে, আশা করি তার পাস মার্ক এখান থেকে উঠে যাওয়া সম্ভব। তবে কথা হচ্ছে লেখাটা কিন্তু প্রপারলি লিখতে হবে। এখন আমি অধ্যায় 4টা কম পড়েছি, আবার লেখার সময় কম করে লিখেছি, তাহলে তো নাম্বার পরিপূর্ণ পাওয়া গেল না। ওই যে গণিতের ক্ষেত্রে নাম্বার কিন্তু সম্পূর্ণ পাওয়া যায়, কিন্তু এখানে তত্ত্বগত লেখার ক্ষেত্রে নাম্বার কিছুটা কম হয়। হ্যাঁ, তবে নাম্বার বেশি পাওয়ার কিছু উপায় রয়েছে। কোন কোন সেক্টরগুলোতে অ্যান্সার করলে নাম্বার বেশি পাবো? প্রথমে নাম্বার 1, চিত্রভিত্তিক যেই সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমরা খুঁজে খুঁজে সেই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব, তাহলে পরীক্ষায় পরিপূর্ণ নাম্বার পাওয়া বা বেশি নাম্বার পাওয়ার সহজ একটা মাধ্যম এটা। এরপরে আরো রয়েছে ব্যষ্টিক অর্থনীতিতে গাণিতিক কিছু টার্ম রয়েছে, অনেক সময় যেমন চাহিদা যোগান থেকে কিন্তু ভারসাম্যের অঙ্ক আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে গাণিতিক টার্ম ব্যবহার করতে পারি, এখানে কিন্তু পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়। বা স্থিতিস্থাপকতা নির্ণয়, এখানে কিন্তু পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়। সেই ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতিতে কিন্তু নাম্বার বেশি পেতে হলে আমাকে দুইটা দিক বেশি খেয়াল রাখতে হবে, তা হচ্ছে চিত্রভিত্তিক উত্তর করা এবং গণিত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমাকে বেশি বেশি করে উত্তর করা, তাহলে তুমি নাম্বার বেশি পাবে। এবার আসি, তাহলে অধ্যায়গুলো এখানে অ্যানালাইসিস করে দিলাম, তাহলে কোনটা পড়বো? এর সাথে আমি দ্বিতীয় তৃতীয় সপ্তম অষ্টমের সাথে আরেকটা অধ্যায় রেখেছি, তা হচ্ছে পঞ্চম অধ্যায় উৎপাদন তত্ত্ব। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে এই অধ্যায় থেকেও একটা বা দুইটা ক বিভাগের প্রশ্ন, খ বিভাগে একটা এবং গ বিভাগের একটা বা দুইটা প্রশ্ন কিন্তু অনেক সময় এসে থাকে। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, স্যার আপনি যে অধ্যায়গুলো বলেছেন আমি এর পাশাপাশি এটা না পড়ে আমি এই উৎপাদন তত্ত্বকে বাদ দিয়ে আমি যদি উপযোগ নিরপেক্ষ রেখার বিশ্লেষণ পড়ি, হ্যাঁ ভালো, কোনো সমস্যা নাই, পড়তেই পারো। তুমি একটা অধ্যায়কে বাদ দিয়ে আরেকটা অধ্যায় পড়তেই পারো, কোনো সমস্যা নাই। তবে আমি কিন্তু বলেছি ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দুইটা অধ্যায় মিলেও কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে, সেই ক্ষেত্রে দুইটা অধ্যায় কিন্তু তোমার জানা জরুরি। তবে সেই ক্ষেত্রে চাহিদা এবং যোগান এবং চাহিদা যোগানের স্থিতিস্থাপকতা, পাশাপাশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচাটিয়া বাজার, এইটাই মোটামুটি মানে দুইটা অধ্যায় মিলে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। বাকি অধ্যায়গুলো থেকে মোটামুটি যার যার ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদা অধ্যায় থেকে আলাদা আলাদা প্রশ্ন এসে থাকে। এখন দেখি, তাহলে তুমি মোটামুটি ধরলাম আমি এই 4টা বা 5টা অধ্যায় থেকে তোমার টোটাল পাস মার্কের জন্য লাগবে হচ্ছে 40। এই 40-এর মধ্যে ইন কোর্সে আমি সর্বনিম্ন ধরে থাকি সবসময়ের জন্য 8। এই 8 মার্কে যদি আমি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 32। তো আমি মনে করেছি এখানে মনে করো এই দুইটা অধ্যায় থেকে 25 মার্কের প্রশ্ন, এই দুইটা অধ্যায় থেকে 25 মার্কের প্রশ্ন, টোটাল আমি ধরেছি দুইটা মানে এই 4টা চ্যাপ্টার থেকে 50 মার্কের প্রশ্ন। 50 মার্কের প্রশ্ন থেকে যদি তুমি 15 মার্কও কম পাও, 50 মার্কের ভিতর থেকে 15 মার্কও কম পাও, তাহলে তুমি পাচ্ছ কত? এখানে দেখো 35 নাম্বার, তাহলে তোমার লাগে হচ্ছে 32। তাহলে তুমি ফেল কিভাবে করো এটাই তো বুঝে আসে না। আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের যেখানে সমস্যা হচ্ছে ফেল করার, আমি কিছু ট্রিক্স বলে দিচ্ছি যেগুলো তোমরা আমার মনে হচ্ছে কিছু অ্যানালাইসিস তোমরা ব্যষ্টিক অর্থনীতিতে এখানে তোমরা ভূমিকা এবং উপসংহার কখনো ইউজ করবে না। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থ এইগুলোতে কখনো ভূমিকা থাকে না। সহজ কথা, ইকোনমিক্সে কোনো ভূমিকা উপসংহার নেই। প্রাথমিক কিছু কথা তুমি লিখতে পারো, কিন্তু ভূমিকা এবং উপসংহার পয়েন্ট দিয়ে লিখবা, এই ভূমিকা উপসংহার কখনোই প্রশ্নের মধ্যে লিখবে না। নাম্বার 2, প্রশ্নে যা চেয়েছে প্রশ্নের মূল কথা এটা তোমাকে লিখতে হবে, সেটা শর্ট হোক। তোমরা অনেক সময় চেষ্টা করো পৃষ্ঠা বেশি হলেই, নো, ইকোনমিক্সে কখনো পৃষ্ঠা দেখে নাম্বার দেওয়া হয় না। অনেকে আধা পৃষ্ঠা লিখেছে, নাম্বার 4-এর মধ্যে 3 পেয়েছে, অনেকে 3 পৃষ্ঠা লিখেছে, নাম্বার পেয়েছে 1, হতেই পারে। এই জন্য আমি তোমাদেরকে বলবো একদম ইকোনমিক্সে মূল কথা লিখতে হবে, তোমাকে সঠিক যে উত্তরটা সেটা লিখতে হবে, প্রশ্ন যা চেয়েছে তারই উত্তর করো তুমি, অতিরিক্ত কোনো কথা লিখার এখানে দরকার নাই। এরপরে আসি, ব্যষ্টিক অর্থনীতিতে চিত্র ঠিক হওয়া চাই। অনেকে বলেছে যে পরীক্ষা দেশে পরীক্ষা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু বলো চিত্র আসলে দেখা যাচ্ছে ভূমি অক্ষ লম্ব অক্ষ আসলে দুই অক্ষে কি নির্দেশ করে সেটাই সে লেখা নাই, তাহলে চিত্র কিভাবে হবে? এই দিকটা খেয়াল রাখতে হবে যে চিত্র আঁকার ক্ষেত্রে দুইটা অক্ষে কি থাকবে এটা যেন সম্পূর্ণ সঠিক থাকে, এবং চিত্রের কোন রেখা দ্বারা কি বোঝানো হয়েছে সেটাও তোমাকে সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং রেখাগুলো সঠিকভাবে অঙ্কন করতে হবে। যদি তুমি চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করতে পারো, লেখা মোটামুটি হলে তুমি নাম্বার ভালোই পাবে। এই জন্য চিত্র, গণিত এবং মূল কথা
এই তিনটা বিষয় তোমাকে ব্যষ্টিক অর্থনীতি উত্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই তিনটা বিষয় মানে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে যেন এই আঙ্গিকে তুমি উত্তর করতে পারো। আশা করি আর ফেল আসবে না, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। গেল এবার। এরপরে দেখি তাহলে কোন অধ্যায় থেকে কি কি টপিকস পড়বো সেই বিষয়গুলো। একটু আসি প্রথমে চাহিদা এবং যোগান, চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা। যদি এখান থেকে কিছু বিষয় বলি, তো এখানে যেমন চাহিদা বিধি রয়েছে, যোগান বিধি রয়েছে। তুমি চাহিদা রিলেটেড পড়লে যোগান সম্পর্কিত পড়া কিন্তু হয়ে যাচ্ছে। চাহিদা বিধি, যোগান বিধি। চাহিদার সমীকরণ দেয়া থাকতে পারে, একটা কাল্পনিক চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণ, সেখান থেকে চাহিদা রেখা অঙ্কন করো বা চাহিদা সূচি অঙ্কন করো বা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা, এই যে প্র্যাকটিক্যালি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে করতে পারো। চাহিদার সম্প্রসারণ সংকোচন, চাহিদার হ্রাস বৃদ্ধি, যোগানের সম্প্রসারণ সংকোচন বা যোগানের হ্রাস বৃদ্ধি। চাহিদার যে প্রশ্নগুলো বলছি যোগানের ক্ষেত্রে ঠিক পাশাপাশি, চাহিদার নির্ধারক গুলো ঠিক যোগানের নির্ধারক গুলো। তাহলে এই যে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলা কিন্তু একটু তোমাকে পড়তে হবে। এরপরে চাহিদা রেখার বিভিন্ন আকৃতি রয়েছে, নিম্নগামী হয়ে থাকে, চাহিদা বিধির ব্যতিক্রম যেটা রয়েছে এটা পড়তে হবে, চাহিদা বিধির ব্যতিক্রম, যোগান বিধির ব্যতিক্রম। হ্যাঁ, চাহিদা রেখা সবসময় নিম্নগামী কিন্তু হয় না, আবার অনেক সময় ঊর্ধ্বগামী হয়ে থাকে, সেটা কি সেক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম। এবার আরো দুইটা প্রশ্ন আছে, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন, যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন, এটা চাহিদা সম্পর্কিত এই অধ্যায় থেকে প্রশ্ন এগুলা হতে পারে। এবার আবার অনেক সময় সমাপরাবৃত্তাকার চাহিদা রেখা, এটা আসতে পারে কি, বিশেষ করে একটা চাহিদার সমীকরণ দিয়েছে, সেই সমীকরণ আলোকে চিত্র অঙ্কন করে দেখাতে হতে পারে। এই গেল চাহিদা এবং যোগান সম্পর্কিত এই প্রশ্নগুলো পড়লে আশা করি এই বেসিকটা যদি তোমার ভিতরে থাকে, প্রশ্ন যেভাবে আসুক তুমি অ্যান্সার করতে পারবে। এরপর আসে স্থিতিস্থাপকতা সম্পর্কিত, খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রতিবার প্রশ্ন আসবেই এবং এসে থাকে ইনশাল্লাহ, মিস হয় না। তো যেমন চাহিদার স্থিতিস্থাপকতা রয়েছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই তিনটা টপিকস তোমাকে ভালো করে জানতে হবে। গেল। এরপরে হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা, এবং এইগুলোর মধ্যে একটার সাথে একটা পার্থক্য তোমাকে জানতে হবে। ঠিক চাহিদা যোগানের যে বলেছিলাম সেখানেও একটার সাথে একটা পার্থক্য তোমাকে জানতে হবে। এরপরে হচ্ছে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করবে তা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মানে একবার আসলে পরের বার বা তার পরের বার এসে থাকে, কিন্তু মানে একবার বাদ দিয়ে ইয়ারকে বাদ দিয়ে পরবর্তী বছর এসে থাকে, যে একটি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি কিভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করবে, এই ধরনের প্রশ্ন একটা। অথবা একটা সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখাও। একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা ভিন্ন হয় কেন ব্যাখ্যা করো, এটা আসতে পারে। অথবা একটি বক্রাকৃতির চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে তুমি কিভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করবে ব্যাখ্যা করো। তাহলে আশা করি স্থিতিস্থাপকতা সম্পর্কিত এই প্রশ্নগুলো জানলে আমার কমন পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচাটিয়া বাজার, এটা সম্পর্কে একটু ধারণা দেব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচাটিয়া বাজার, এটা তোমরা যদি ভালো করে পড়ো আশা করি এখান থেকে অনেক প্রশ্ন উত্তর করা সম্ভব। এখানে কিন্তু মানে কিছু গতানুগতিক প্রশ্ন রয়েছে, যে ক্ষেত্রে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়ার কথা যদি বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, একচেটিয়া বাজার কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে ফার্মকে দাম কি বলা হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে বলা হয় দাম গ্রহীতা এবং ক্রেতা হচ্ছে দাম সৃষ্টিকারী। আর একচেটিয়া বাজারে ফার্ম হচ্ছে দাম সৃষ্টিকারী আর ক্রেতা হচ্ছে দাম গ্রহণকারী। এটা বলা হয় কেন, এটা ধারণা নিলে। এবার আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, 10 নম্বরের প্রশ্ন আসার জন্য এই প্রশ্নটাই খুবই ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অথবা একচাটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। এরপরে আসতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন যে ভারসাম্য রয়েছে সেখান থেকে স্বল্পকালে কি করো, ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। কিন্তু একচেটিয়া বাজারে কিন্তু ফার্মের কি পাওয়া যায় না, স্বল্পকালে যোগান রেখা পাওয়া যায় না। তাহলে দুই ধরনের প্রশ্ন, এইটাও কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বন্ধের বিন্দু আলোচনা করো, উৎপাদন বন্ধের বিন্দু শাটডাউন পয়েন্ট। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এবং একচেটিয়া বাজারে ফার্ম লোকসান স্বীকার করেও কি উৎপাদন চালিয়ে যাবে, এই কয়েকটা যে প্রশ্ন বললাম এই প্রশ্নের মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে। হ্যাঁ,
এরপরে আরেকটা প্রশ্ন আছে দীর্ঘকালীন ভারসাম্য, এটা মাঝে মাঝে আসতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য জানলেই দীর্ঘকালীন ভারসাম্য জানা হয়ে যাবে, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া বাজারে স্বল্পকালে ফার্ম তিন ধরনের মুনাফা অর্জন করে থাকে: অস্বাভাবিক, স্বাভাবিক এবং লোকসান। কিন্তু দীর্ঘকালে শুধুমাত্র স্বাভাবিকটা আলোচনা আসে, তাহলে ওর মধ্যে এটা চলে আসতেছে। আশা করি টপিকসটা হয়ে গেল। এরপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে আর তেমন কোনো প্রশ্ন নাই। একচেটিয়া বাজারের ক্ষেত্রে কিন্তু আরেকটা রয়েছে, যেটা হচ্ছে মৃত ভার ক্ষতি, এটা কিন্তু চলে আসে, বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, এই গুলা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। যাই হোক, মোটামুটি ধারণা দিয়েছি, এর মধ্যে অনেক প্রশ্ন স্কিপ হতে পারে। তো তারপরেও যে কটা টপিকস বলেছে এইগুলা যদি তোমার ব্রেনের মধ্যে মানে সুন্দরভাবে তুমি ধারণা নিয়ে রাখতে পারো, আশা করি তোমাকে আটকানো পসিবল হবে না। এই ক্ষেত্রে কিন্তু একটু সৃজনশীল টাইপের প্রশ্ন তোমাকে মানে ধারণা নিতে হবে। কিভাবে? দেখা যাচ্ছে একটা চিত্র দিয়ে দিয়েছে, সেই চিত্র থেকে তোমাকে বললো এটা কোন ধরনের চিত্র, এটা কোন বাজারের চিত্র, এবং এখান থেকে কি করো, যেমন ভারসাম্য শর্ত রয়েছে, কিন্তু আরেকটা প্রশ্ন এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারে ভারসাম্য শর্ত রয়েছে, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এগুলো একটু সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দাম সমান সমান গড় আয় সমান সমান প্রান্তিক আয় সমান হয়, এই প্রশ্নটাও খ বিভাগে কিন্তু প্রায় চলে আসে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান সমান এ আর সমান সমান এম আর ব্যাখ্যা করো এটা। তাহলে আমি যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু আয়ত্ত করতে পারি, প্রশ্ন আমাকে সৃজনশীল টাইপেরই দিক বা গতানুগতিক প্রশ্ন দিক, আমি উত্তর করতে পারবো। যাই হোক, লাস্ট ফিনিশিং আর একটা বলেছিলাম উৎপাদন তত্ত্ব থেকে। এখান থেকে সাধারণত মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন এখানে এসে থাকে। ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি এটা রয়েছে, উৎপাদকের ভারসাম্য রয়েছে, সেগুলো সম্পর্কে এখান থেকে আলোচনা করতে পারি। দেখ, এই টপিকস মোটামুটি পড়লে এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে কমন পাওয়া যেতে পারে। যাই হোক, সহজ কথা, প্রত্যেকটা অধ্যায় পড়লেই প্রত্যেকটা অধ্যায় থেকেই ব্যষ্টিক অর্থনীতিতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি তোমাদেরকে এই বিষয়টা বলেছি এই ক্ষেত্রে যে প্রত্যেকটা অধ্যায় থেকে ইন্ডিভিজুয়াল আলাদা প্রশ্ন হতে পারে, অথবা দুইটা অধ্যায় মিলেও প্রশ্ন হতে পারে। তো যাই হোক, অনেক কথাই বলেছি। মোটামুটি এই প্রসেস অনুযায়ী যদি তুমি একটু পড়াশোনা করতে পারো এবং যদি খাতায় সঠিকভাবে লিখে আসতে পারো, আশা করি পরীক্ষায় ইনশাল্লাহ সফলভাবেই উত্তীর্ণ হতে পারবে। সবার সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।